নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো এনটিপিসি রেল ওরিয়েন্টেড আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই কন্টিনিউশন হবে এখানে, যেখানে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি ওরিয়েন্টেড বলতে পারো প্র্যাকটিসগুলো করব। তাহলে সেখানে আমরা 9খানা সেট অলরেডি করেছিলাম, এখানে আমরা আবার নতুন করে নতুন সেট এখানে অ্যাড অন করব। তাহলে এটা আমাদের দুটো পরীক্ষাতেই কাজে লাগবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো ভিডিও শুরু করার আগে এক ঝলক দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমাদের এখানে কি কি কোর্স চলছে। তো এই মুহূর্তে আমাদের রূপসী বাংলা, যেটা কিনা আরআরবি ওরিয়েন্টেড একটা ব্যাচটা একদম নতুন লঞ্চ হয়েছে। ইন্ডিভিজুয়ালি যদি কারোর গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সে এই ব্যাচটা দেখতে পারো। আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড একটা ব্যাচ চলছে যার নাম দুরন্ত এক্সপ্রেস 2.0, এটা আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যদি কেউ চাও তাহলে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। সক্ষম 2.0 যেটা কিনা বলতে পারো ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স 2025কে মাথায় রেখে করা একটা ফাউন্ডেশন ব্যাচ, এটা যারা ডাব্লিউবিসিএস চাইছো। যারা এবছর শুধুমাত্র প্রিলিমিনারি চাইছো 2024-এর রেসপেক্টে, তাদের জন্য চলছে টার্গেট ব্যাচ। পিএসসি মিসলেনিয়াস মেইন যারা কোয়ালিফাই করেছো, তারা যদি মনে করো মেনের জন্য আলাদা করে প্রিপারেশন নেবে, তাদের জন্য চলছে এই ব্যাচটা। এবং এই সবকটা ব্যাচই বলতে পারো পেয়ে যাবে তুমি কোন কোর্সের আন্ডারে, যেটা হচ্ছে মাস্টার্স কোর্স, যার নাম হচ্ছে অপরাজিত 2.0 মহাপ্যাক। এই প্যাকটার সুবিধা কি? এই প্যাকটার সুবিধা হচ্ছে যে ডাব্লিউবিপিএসসি ওয়ালা আপকামিং যে কটা পরীক্ষা আসছে তার নতুন যে সমস্ত ব্যাচ লঞ্চ করবে প্রত্যেকটাই তুমি এখানে পেয়ে যাবে। সেটা ডাব্লিউবিসিএস হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো পরীক্ষা হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো পরীক্ষা হোক বা এনটিপিসি হোক, যে কোনো পরীক্ষা যখনই ব্যাচ লঞ্চ হবে তুমি এই কোর্সের মধ্যে সেটাকে অ্যাভেল করতে পারবে। এটা 3টে পিরিয়ডের মধ্যে রয়েছে। 1 বছরের জন্য 4,499 টাকা, 1.5 বছরের জন্য 5,499 টাকা, আর 2 বছরের জন্য হচ্ছে 5,999 টাকা। যার যেমন দরকার, যদি প্রয়োজন হয় অবশ্যই কোর্সটা নিয়ে নিও। চলে আসবো আজকের ক্লাসের টপিকে, যেটা হচ্ছে আমাদের বাংলা থেকে কেন্দ্র, যেটা কিনা আরআরবি এনটিপিসি থেকে গ্রুপ ডি পর্যন্ত তোমাকে কভার আপ দেবে। তো আমি প্রকাশ মুখার্জি আজকে তোমাদের সঙ্গে ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমি 25খানা কোশ্চেন রেখেছি এই আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি ওরিয়েন্টেড। চলো এক এক করে আমরা কোশ্চেনগুলো তাহলে দেখি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1, এটা একটু খেয়াল রাখতে হবে। আজকের ক্লাসটা হচ্ছে লেকচার নাম্বার 1। চলে আসবো প্রথম প্রশ্ন সেট নাম্বার 1-এ, যেখানে বলছে হুইচ কান্ট্রি রিসেন্টলি বিকাম দ্য 103rd মেম্বার অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তাহলে আন্তর্জাতিক বলতে পারো সৌরজোটের 103তম সদস্য। তাহলে এখানে একটুখানি ভালো করে খেয়াল রাখতে হবে টপিকটা কি নিয়ে, না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তাহলে মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা প্রতিষ্ঠা কত সাল? 2005। যদি বলো হেডকোয়ার্টারটা কোথায়, সঙ্গে মনে রাখতে হবে কি না হেডকোয়ার্টারটা হচ্ছে আমার গুরুগ্রাম। গুরুগ্রাম মানে জায়গাটা কোথায়? না এটা হচ্ছে আমাদের হরিয়ানা। জায়গাটা কোথায়? না এটা হচ্ছে আমাদের হরিয়ানা। আর যদি বলা হয় এই রেসপেক্টে যে এর 103তম মেম্বার কান্ট্রি কে হলো, তখন আনসার সিরিয়া। তাহলে আর্মেনিয়াটা কততম? 104তম। ওকে, এবার যখনই তুমি সিরিয়া নামটা পাচ্ছ, তাহলে সিরিয়া এখন এটা ছাড়া আর কেন নিউজে? না সিরিয়া বলতে পারো কি না বাসার উল আসাদ, যিনি কিনা প্রেসিডেন্ট ছিলেন, তিনি সিরিয়া থেকে ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে গিয়ে কোথায় স্থান নিয়েছেন? রাশিয়া। তাহলে আমরা বলতে পারি কি না আসাদ ডাইনেস্টির পতন হয়েছে। আসাদ ডাইনেস্টির পতন হয়েছে সম্প্রতি কোথায়? না সিরিয়াতে। এবং সিরিয়া দিয়ে মনে রাখতে হবে আরেকটা কি না, এর ক্যাপিটালটা কি? এর ক্যাপিটালটার নাম হচ্ছে দামাস্কাস। এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে আনসার কি পেলাম আমরা? সিরিয়া, যে কিনা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 103তম সদস্য দেশ। 104তম বললে তখন মনে রাখবো আর্মেনিয়া। তো আমরা এখানে এইরকমই কোশ্চেনের সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ইনফরমেশন আলোচনা করব, দেখো কতগুলো তোমরা মনে রাখতে পারছো। পরেরটা দেখো কি বলছে, একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিটার নাম কি বলেছে? লেসেন্স লাইফ টট মি আননোয়িংলি। এটা কার সাথে যুক্ত বা কার আত্মজীবনী এটা? তখন মনে রাখতে হবে এটা অনুপম খেরের বলতে পারো আত্মজীবনী। বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম খেরের আত্মজীবনী হচ্ছে কিনা লেসেন্স লাইফ টট মি আননোয়িংলি। তাহলে এখানে দেখো একটা নাম দেখতে পাচ্ছি, লালকৃষ্ণ আডবাণী। যদি বলা হয় এনার বিখ্যাত অটোবায়োগ্রাফিটার নাম কি, তখন মনে রাখবে মাই কান্ট্রি মাই লাইফ।
মাই কান্ট্রি মাই লাইফ, এটা হচ্ছে কি না লালকৃষ্ণ আডবাণীর বলতে পারো আত্মজীবনী। ওকে, আর ঝুলন গোস্বামী এনার একটা বিখ্যাত ডাক নাম আছে যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে, মনে রাখবে নাম কি না চাকদা, চাকদা এক্সপ্রেস। যদিও এই নামে তার উপরে একটা বায়োপিক হওয়ার কথা ছিল, যে বায়োপিকটাতে লিড অ্যাক্ট্রেস হিসেবে ছিল হচ্ছে অনুষ্কা শর্মা, কিন্তু এখন এই বায়োপিকটা বলতে পারো পোস্টপন্ড হয়ে গেছে বা এই মুহূর্তে কোনো খবরে নেই। শুধু নামটা মনে রাখবে, ঝুলন গোস্বামীর ডাকনাম কি না চাকদা এক্সপ্রেস। আর এই ঝুলন গোস্বামীর নামে একটা স্ট্যান্ড, একটা ক্রিকেট স্ট্যান্ড সম্প্রতি ওপেন করা হলো কোথায়, তখন মনে রাখবো ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে তার নামে বলতে পারো কি না একটা ক্রিকেট স্ট্যান্ড করা হয়েছে, নাম কি না ঝুলন গোস্বামী। চলে আসো 3 নম্বর প্রশ্ন, কি বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ, সর্বনিম্ন বয়সটা চেয়েছে কিসের, এলিজিবল ফর দ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাহলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা কিনা বয়স্কদের জন্য আমরা জানি একটা হেলথ স্কিম, তো এটার জন্য মিনিমাম এজ ক্রাইটেরিয়া কত হতে হবে, মানে একজন যদি এই হেলথ স্কিমের আন্ডারে আসতে চায় তাহলে তার বয়সটা মিনিমাম হতে হবে কত, সেক্ষেত্রে মনে রাখবে 70 ইয়ার্স, 70 বছর হতে হবে তার মিনিমাম এজটা। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, ইন্ডিয়ান রেলওয়ে সম্প্রতি পার্টনারশিপ করেছে, ভারতীয় রেলওয়ে সম্প্রতি পার্টনারশিপ করেছে কার সাথে বা কোন দেশের সাথে, সেটাই তোমার প্রশ্ন। কেন পার্টনারশিপ করেছে, টু প্রমোট মডার্নাইজেশন। তাহলে ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণের জন্য সম্প্রতি ইন্ডিয়ান রেলের তরফ থেকে পার্টনারশিপ করা হয়েছে যে দেশটার সাথে, আমরা আসবো অপশন ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া রয়েছে, আমরা উত্তরে আসবো, কিন্তু তার আগে ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে একটা নতুন আপডেট যেটাকে আমাকে মনে রাখতে হবে, ইন্ডিয়ান রেলওয়ে তার নতুন 69th ডিভিশনটা ঘোষণা করেছে। ওকে, আগে ছিল 68টা, এখন হচ্ছে কি না 69টা। তো এই 69তম ডিভিশনটার নাম কি, তখন মনে রাখবে জম্মু। ওকে, 69তম ডিভিশনটার নাম কি জম্মু, এবং এর সঙ্গে সঙ্গেই ভারতীয় রেলওয়ে কিন্তু জম্মুতে রেলপথ বিস্তার করে দিল, যেটা কিনা প্রধানমন্ত্রী রিসেন্টলি এটা উদ্বোধন করবেন বলে খবর। এবার এই যে রেলপথটা হয়েছে, এটাকে উদ্বোধন করবে কে না আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তাহলে পিএম নরেন্দ্র মোদী যে কিনা বলতে পারো এটা উদ্বোধন করবেন, তারিখটা কত মনে রাখবে 26 জানুয়ারি 2025-এ এটা উদ্বোধন করবেন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, মানে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। তাহলে আবার দেখো, যখন প্রজাতন্ত্র দিবস এই 2025 এটা যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমাকে মনে রাখতে হবে এই প্রজাতন্ত্র দিবসে বা এই রিপাবলিক ডেতে চিফ গেস্ট হিসেবে আনা হয়েছে কাকে না সিঙ্গাপুর। ওকে, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার যার নাম কি না পাবো সুবিয়ান্তো, যিনি কিনা বলতে পারো এবারে আমাদের বিশেষ অতিথি হিসেবে আসছেন। 26শে জানুয়ারির কুচকাওয়াজে ভারতের চিফ গেস্ট হিসেবে আসছেন কে না সিঙ্গাপুর। ওকে, সরি, মাই মিস্টেক, নট সিঙ্গাপুর, ইট ইজ ইন্দোনেশিয়া, মাই মিস্টেক, ইট ওয়াজ ইন্দোনেশিয়া। ওকে, ইন্দোনেশিয়ার বলতে পারো প্রাইম মিনিস্টার যার নাম হচ্ছে পাবো সুবিয়ান্তো, চিফ গেস্ট হিসেবে ইনি আসছেন আমাদের 26শে জানুয়ারিতে। ওকে, এবার বক্তব্য কি না, এবার বক্তব্য হচ্ছে আধুনিকীকরণটা করা হচ্ছে যে দেশটার সাথে, দেশটার নাম কি, নাম হচ্ছে সুইজারল্যান্ড। তাহলে সুইজারল্যান্ডের সঙ্গে বলতে পারো কি না একটা পার্টনারশিপ করছে ইন্ডিয়ান রেলওয়ে, যেখানে ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ করা হবে। হয়েছে, চলে আসুন নেক্সট। বলছে হু টুক দ্য চার্জ অ্যাজ আ ডিফেন্স সেক্রেটারি অন 1 নভেম্বর 2024। তাহলে 1 নভেম্বর 2024-এ ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি, নাম হচ্ছে রাজেশ কুমার সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হলো, তাহলে ডিফেন্স নিয়ে কথা হচ্ছে মানে প্রসঙ্গক্রমে চলে আসবে কে না ডিআরডিও, তাই না। এবার ডিআরডিও যদি বলা হয় কি না প্রতিষ্ঠা দিবস আমরা জানি কত না 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি 2025 ডিআরডিও তার কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো, তখন মনে রাখবো 66তম, 66 এডিশন ডিআরডিও সম্প্রতি উদযাপন করলো। এই ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা কত সাল, 1958-এ এটা প্রতিষ্ঠা। আর এটার হেডকোয়ার্টার কোথায় আছে, এটার হেডকোয়ার্টার রয়েছে আমার নিউ দিল্লিতে, এটা এর হেডকোয়ার্টার, এটা মনে রাখতে হবে। ওকে,
চলো নেক্সট ওয়ান, পরেরটা কোশ্চেন নাম্বার 6 বলছে এই চারটে দেশের মধ্যে কোন দেশ যারা কিনা অফিসিয়ালি জয়েন করলো কোথায় না ব্রিক্সে অ্যাজ এ ফুল মেম্বার। তাহলে ব্রিক্সে ফুল মেম্বার হিসেবে বলতে পারো জয়েন করলো যে দেশটার নাম কি? ওকে, আনসার কি হবে? আনসার হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে কি বললাম, আনসার কি হবে? আনসার হচ্ছে আমার ইন্দোনেশিয়া হলো। তাহলে ব্রিক্সের নতুন ফুল টাইম মেম্বার হিসেবে যে দেশটা জয়েন করলো রিসেন্টলি, নাম কি? ইন্দোনেশিয়া। তো আমরা জানি ব্রিক্সে BRICS ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা লাস্ট জয়েন করেছে, তাই না? দিয়ে ব্রিক্স গঠিত হয়েছে কত সালে? 2010-এ, রাইট? এই ব্রিক্সের আন্ডারে আবার একটা ব্যাংক আছে, যে ব্যাংকটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? ব্রিক্স কেন গঠিত হয়েছিল যদি বলা হয়, না এই 5টা দেশের মুখ্য উদ্দেশ্যই ছিল কিনা নিজস্ব বা ইন্টারনাল বলতে পারো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং তার জন্য বলতে পারো কিনা একে অপরকে সাহায্য করা, তার জন্যই এই ব্রিক্স গঠিত হয়। চলে আসুন নেক্সট, পরেরটা বলছে উসেন বোল্ট যে কিনা তার জার্নিটা শেয়ার করেছে, তার মানে তার লাইফ জার্নিটা শেয়ার করেছে তার অটোবায়োগ্রাফিতে। প্রশ্ন হচ্ছে তার অটোবায়োগ্রাফিটার নাম কি? এখানে যে 4টে অপশন রয়েছে, ফাস্টার দ্যান লাইটনিং, টেস্ট অফ মাই লাইফ, মাই লাইফ মাই মিউজিক, আর হচ্ছে রানিং ফর মাই লাইফ। তাহলে এখানে আনসার হবে কি না ফাস্টার দ্যান লাইটনিং, এটা হচ্ছে আমার উসেন বোল্টের অটোবায়োগ্রাফি। টেস্ট অফ মাই লাইফ এটা হচ্ছে আমার কি না যুবরাজ সিং, তার অটোবায়োগ্রাফি হচ্ছে এটা। আর মাই মিউজিক মাই লাইফ এটা হচ্ছে আমার পণ্ডিত রবিশঙ্করের বলতে পারো কি না অটোবায়োগ্রাফি হচ্ছে এটা। চলে আসো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান, অর্থাৎ যুদ্ধে যারা অনাথ হয় তাদেরকে আমরা ওয়ার অরফান বলে থাকি। তো তাদের নিয়ে একটা দিন উদযাপন করা হয় প্রত্যেক বছর। যদি বলো তারিখটা কবে, সেক্ষেত্রে মনে রাখবে তারিখটা হচ্ছে কত না 6 জানুয়ারি। ওকে, 13ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করি কি না ন্যাশনাল ওমেন্স ডে, তাই এটা হবে না। ন্যাশনাল ওমেন্স ডে এটা হবে না। সঙ্গে তাহলে মনে রাখতে হবে তাহলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা কবে উদযাপন করা হয়, তখন মনে রাখবে এটা উদযাপন করা হয় 8 মার্চ। আর এই ন্যাশনাল ওমেন্স ডেটায় কার জন্মদিন, তখন মনে রাখবে সরোজিনী নাইডুর জন্মদিন হচ্ছে এই দিনটায়। এবং এই 13ই ফেব্রুয়ারি আর এক রকম ভাবে উদযাপন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। ওয়ার্ল্ড রেডিও ডে। ওকে, তাহলে দুরকম ভাবে 13ই ফেব্রুয়ারিটা উদযাপন হয়, একদিকে ন্যাশনাল ওমেন্স ডে কাকে স্মরণ করে, সরোজিনী নাইডুকে স্মরণ করে, আর হচ্ছে কিনা ওয়ার্ল্ড রেডিও ডে। 8ই মার্চ এটা আমরা একটু আগে দেখলাম কি না ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর 1 এপ্রিল যদি বলা হয় এটা হচ্ছে আমাদের কি না উৎকল দিবস হিসেবে দিনটা উদযাপন করা হয়। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে এই 4টে উৎসব অর্থাৎ উগাডি, পোঙ্গল, বিহু, গুড়ি পাডওয়া, মানে গুড়ি পাডওয়া হচ্ছে কোথাকার না মহারাষ্ট্র, বিহু কোথাকার না আসাম, নেক্সট বলেছে আমার পোঙ্গল মানে হচ্ছে আমার তামিলনাড়ু, আর এদিকে বলছে উগাডি যেটা কিনা আমরা কর্ণাটকাতে দেখতে পাই, তাই তো? তো বলছে এই 4টে উৎসবের মধ্যে কোন উৎসবটা মেনলি মহারাষ্ট্রিয়ানরা নিউ ইয়ার ডে হিসেবে উদযাপন করে। তাহলে মহারাষ্ট্রিয়ানরা নববর্ষের দিন হিসেবে উদযাপন করে কোন ফেস্টিভ্যালটা, তাহলে এই 4টের মধ্যে মহারাষ্ট্রের ফেস্টিভ্যাল কোনটা? গুড়ি পাডওয়া। তাহলে এটাই বলতে পারো মহারাষ্ট্রের কি না নিউ ইয়ার ডে। নাম্বার 10 দেখো কি বলছে, এই 4টে দেশের মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী যে কিনা তার রেজিগনেশন ঘোষণা করলো অ্যাজ এ লিডার অফ দ্য রুলিং পার্টি। তাহলে রুলিং পার্টির লিডার হিসেবে রেজিগনেশন ঘোষণা করলো এবং 3 মাস সময় দিয়েছে কি না নতুন প্রধানমন্ত্রী খুঁজে নেওয়ার জন্য। দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে ক্যানাডা। তাহলে ক্যানাডার প্রধানমন্ত্রী কে ছিল না আমাদের জাস্টিন ট্রুডেও। ওকে, জাস্টিন ট্রুডেও যে কিনা বলতে পারো ক্যানাডার প্রাইম মিনিস্টার ছিল, সে কিনা বলতে পারো তার পার্টি প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলেছে 3 মাস সময় দেওয়া হচ্ছে, তোমরা পরবর্তী প্রাইম মিনিস্টার খুঁজে নাও। তার কারণ ইনি এই ঘটনাটা কেন ঘটিয়েছেন, তার কারণ হচ্ছে এনার ওপর থেকে কি না বা এনার পপুলারিটি দিন দিন কমছে বলে ইনি দলে বলতে পারো কোণঠাসা, এবং তার জন্যই ইনি এই পদ থেকে সরে যাচ্ছেন। ওকে, তো ক্যানাডা মানেই মনে রাখতে হবে ক্যাপিটাল কি না ওটাওয়া। আর এই ওটাওয়া শহরটা কোন নদীর তীরে, তখনও হবে কি না রিভারটার নামও কি না ওটাওয়া। রিভারটার নাম কি, তখনও এটা ওটাওয়া।
আচ্ছা, ক্যানাডার একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে মন্ট্রিয়াল। এই মন্ট্রিয়াল শহরে রয়েছে কাদের হেডকোয়ার্টার? তখন হেডকোয়ার্টার মনে রাখবে কি না, ওয়াডা, WADA। ওয়াডা কথাটার ফুল ফর্ম কি না, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। অ্যান্টি ডোপিং এজেন্সি, যার সদর দপ্তর কোথায় না ক্যানাডার মন্ট্রিয়ালে। আর ক্যানাডা মানে যে কারেন্সিটা ইউজ করে সেটা কি না, ক্যানাডিয়ান ডলার। ক্যানাডিয়ান ডলার হচ্ছে এখানকার কারেন্সি। হয়ে গেল। চলো নেক্সট, পরেরটা কোশ্চেন নাম্বার 11 বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোর্টাল। এই চারটের মধ্যে এমন একটা পোর্টালের নাম তোমাকে বলতে বলা হয়েছে, লঞ্চ বাই সিবিআই, যেটা লঞ্চ করেছিল সিবিআই। কেন? যাতে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। কিসের জন্যে না, ফাইটিং ট্রানজিশনাল ক্রাইমস, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাতে আন্তর্জাতিক পুলিশের সহায়তা পাওয়া যায়, তার জন্য সিবিআই এর তরফ থেকে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। পোর্টালটার নাম কি? তাহলে এখানে যেগুলো দেওয়া আছে, পুলিশ নেট হবে না, ইন্টারপোল নেট, ভারত পোল আর সিবিআই সেফ। তাহলে এখান থেকে আমি আনসার কি নেব? আনসার হচ্ছে ভারত পোল। ওকে, তাহলে এই পোর্টালটার নাম কি? পোর্টালটার নাম হচ্ছে ভারত পোল। যদিও ইন্টারপোল দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়েছে। কি পরীক্ষার প্রশ্ন হয় দেখো, ইন্টারপোল কথাটার প্রথমত যেটা প্রশ্ন দেয় যে ফুল ফর্ম কি, তখন মনে রাখবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো পরীক্ষার প্রশ্ন দেয়। এটার হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে লিও। লিও কোথায় আছে? লিও রয়েছে আমাদের ফ্রান্সে। আর কি না, এই ফ্রান্সের লিওন, এখানে যেখানে ইন্টারপোলের সদর দপ্তর, এটা ছাড়াও লিওটা বিখ্যাত যে ইন্ডাস্ট্রির জন্য, মনে রাখবে আন্তর্জাতিক ক্ষেত্রে সিল্ক ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত হচ্ছে এই ফ্রান্সের লিও। কোশ্চেন নাম্বার 12 বলছে দেখো, ভাবনাথ মহাদেব ফেয়ার, বা যাকে তুমি সংক্ষেপে পড়ে এসছো কি না, ভাবনাথ ফেয়ার হিসেবে। এবার ভাবনাথ ফেয়ার বলছে কি না প্রত্যেক বছরের একটা উৎসব, এটা এই চারটে জায়গার মধ্যে কোন জায়গায় হয়? তাহলে আমরা পড়ে এসেছি ভাবনাথ ফেয়ারটা কোথায় হয় না, গুজরাটে হয়। হলো, গুজরাটে হয়। তাহলে এবার দেখে নেবো এর মধ্যে গুজরাটের জায়গাটা কোনটা। জব্বলপুর মানে তো এটা কোথায় আছে? মধ্যপ্রদেশ, হবে না। চেন্নাই মানে হচ্ছে তামিলনাড়ু, হবে না। আগ্রা মানে উত্তরপ্রদেশ, হবে না। তাহলে হচ্ছে কোথায়? জুনাগড়। তার মানে তুমি অপশন টেস্ট করে আনসার করতে পারছো যে মেলাটার নাম হচ্ছে কিনা ভাবনাথ মহাদেব ফেয়ার, এটা হয় জুনাগড়ে। জুনাগড়টা কোথায় আছে? মধ্যপ্রদেশে। কারণ আমরা পড়ে এসেছি ভাবনাথ ফেয়ারটা কোথায় হয়, ভাবনাথ ফেয়ার গুজরাট, তারই আরেক নাম ভাবনাথ মহাদেব ফেয়ার। এবার গুজরাটের কোথায় যদি আমাকে টেস্ট করতে হয়, তাহলে জব্বলপুর গুজরাটে নয়, মধ্যপ্রদেশে। চেন্নাই কোথায়? তামিলনাড়ুতে। আগ্রা কোথায়? উত্তরপ্রদেশে। তাহলে পড়ে থাকলো জুনাগড়, সেটাই তোমার আনসার। চলে আসো 13তম কোশ্চেন। বলছে এশিয়ার বৃহত্তম অ্যারো শো, যার নাম হচ্ছে অ্যারো ইন্ডিয়া। তো এবারে 15তম অধিবেশনটা কোথায় হতে চলেছে? 2025-এ। তো প্রত্যেক বছর বলতে পারো এই অ্যারো ইন্ডিয়াটা ফিক্স জায়গা, একই জায়গায় হয়। কোথায় হয়? জায়গাটার নাম হচ্ছে ইয়ালাহাঙ্কা। ইয়ালাহাঙ্কা এটা কোথায় আছে? যেখানে কিনা প্রত্যেক বছর এই অ্যারো শোটা হয়ে থাকে। তখন মনে রাখবে এটা বেঙ্গালুরু থেকে কিছু দূরত্বে বলতে পারো এটা অবস্থিত, কাউন্টেড হয় বেঙ্গালুরু লোকেশন হিসেবে। তাহলে ইয়ালাহাঙ্কা যেখানে কিনা অ্যারো ইন্ডিয়া 15তম বলতে পারো শোটা হবে, এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট অ্যারো শো। 2025-এর ফেব্রুয়ারি মাসে বলতে পারো এই শোটা হওয়ার কথা। চলে আসুন নেক্সট, কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, what is the India's rank in term of the largest metro network in the world after achieving over 1000 kilometer metro coverage? তাহলে ভারতের র্যাঙ্কিং চেয়েছে কিসের রেসপেক্টে না, লার্জেস্ট মেট্রো নেটওয়ার্কের রেসপেক্টে ওয়ার্ল্ডের ক্ষেত্রে। যখন ইন্ডিয়া 1000 কিলোমিটার বলতে পারো কিনা মেট্রো কভারেজ কমপ্লিট করলো, তারপরেই ইন্ডিয়ার র্যাঙ্কটা মেট্রো সার্ভিসের রেসপেক্টে কত নম্বরে উঠেছে। তখন মনে রাখবে জাপানকে সার্ভিস করে এই মুহূর্তে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 3rd। মানে 1000 কিলোমিটার মেট্রো কভারেজ করার পরই ইন্ডিয়ার র্যাঙ্কিং হয়েছে ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে কত না 3rd। আর এই মেট্রো পরিষেবা ইন্ডিয়াতে যদি বলা হয় চালু হয়েছিল কলকাতা মেট্রোর হাত ধরে, তাই তো।
আর এই কলকাতা মেট্রো যেটা কিনা প্রতিষ্ঠা হয়েছিল কত সাল, 1984। আর এই কলকাতা মেট্রোকেই বলা হতো ইন্ডিয়ান রেলের 17th জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে। মনে রাখতে হবে ইন্ডিয়ান রেলওয়ের এটা ছিল 17তম জোন, আর এটাই বলতে পারো কি না স্মলেস্ট রেলওয়ে জোন অফ ইন্ডিয়া হিসেবে কাউন্ট হয়, স্মলেস্ট রেলওয়ে জোন হিসেবে এটা কাউন্ট হয়। হলো, তাহলে তোমাকে সাইড বাই সাইড এটা মনে রাখতে হবে। তার সঙ্গে মনে রাখতে হবে কি না ভারতের প্রথম আন্ডার ওয়াটার, ভারতের প্রথম যদি বলা হয় কি না আন্ডার ওয়াটার ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, এটা কোথায় চালু হয়েছে, এটাও চালু হয়েছে কোথায় না কলকাতা। কোন সালে চালু হয়েছে, এটা 2024-এ এটা চালু হয়েছে। তাহলে মেট্রো শুরু হচ্ছে আমাদের কলকাতাতে, আবার আন্ডার ওয়াটার মেট্রো বলতে পারো কিনা চালু হচ্ছে কোথায় না কলকাতাতে। দুটো ক্ষেত্রেই আনসার কলকাতা। চলে আসো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়ার্ল্ড সেভিংস ডে 2024 এটা ইন্ডিয়া উদযাপন করছে, প্রত্যেক বছরই এটা করে কত তারিখে, তখন মনে রাখবে 30শে অক্টোবর। ওয়ার্ল্ড সেভিংস ডেটাকে আরেকভাবে বলা হয় কি না ওয়ার্ল্ড থ্রিফট ডে। কবে উদযাপন করা হয় না প্রত্যেক বছর এটা 30শে অক্টোবর দিনটা উদযাপন করা হয়। চলে আসো 16 নম্বর প্রশ্ন, বলছে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম কিনা এইচএমপিভি ভাইরাস, যার পুরো অর্থটা কি না হিউম্যান মেটানিউমো ভাইরাস, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে প্রথম বলতে পারো ভারতবর্ষে কোথায় এই ভাইরাসটা পাওয়া গেল, তখন মনে রাখবো এটা কর্ণাটকে প্রথম বলতে পারো ভাইরাসটা দেখা গেছে। আর এই ভাইরাস নিয়ে একটা এন্টায়ার ভিডিও করে দেওয়া আছে তোমাদের জন্য, ইউটিউবেই তোমরা পেয়ে যাবে, যে ভিডিওটা আমি করে দিয়েছি। ওকে, ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ভিডিওটা দেখে নেবে। এই ভাইরাস কতটা ক্ষতিকর, এই ভাইরাস কি কি কারণের জন্য হয়, কি কি মেজারমেন্ট নেওয়া দরকার, চীনের বর্তমান অবস্থা কি যেখান থেকে এই ভাইরাসটা এসছে, ভারতের মেডিকেল বোর্ড এটা নিয়ে কি ভাবছে, WHO এই ভাইরাসটাকে কি প্যান্ডেমিক ঘোষণা করেছে না করেনি, এই সমস্ত কিছু নিয়ে, বা আমাদের আদেও কি এই ভাইরাসটা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করার প্রয়োজন, এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই ভিডিওটা করে দেওয়া আছে ইউটিউবে। অতি অবশ্যই যারা দেখোনি তারা ভিডিওটা কিন্তু কনফার্ম দেখে নেবে। চলে আসো পরের প্রশ্ন, একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন দেওয়া হয়েছে যে প্যারিস এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত। খুব সোজা প্রশ্ন, সিন। কেন এটাকে বারবার পড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে না এই প্যারিসে রিসেন্টলি কি হয়ে গেল না অলিম্পিক। তাহলে অলিম্পিক 2024-এর আসর বসেছিল কোথায় না প্যারিসে। এবার এই অলিম্পিকটা 2024-এ উদ্বোধন হয়, ইনঅগরেটেড যদি বলা হয়, ইনঅগরেটেড অন, তখন মনে রাখবে অন সিন রিভার, অর্থাৎ এই সিন নদীর ওপরেই বলতে পারো কিনা অলিম্পিকের সূচনাটা হয়েছিল বা উদ্বোধন হয়েছিল, তাই এই নদীর নামটা অতি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এবারে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব কমন একটা কোশ্চেন তোমাকে করতেই পারে যে 2024-এর অলিম্পিকটা যেটা কিনা ফ্রান্সের প্যারিসে হয়েছিল, এটা উদ্বোধন হয়েছিল কোথায়। ওকে, তাহলে জানা না থাকলে কিন্তু ভুল হয়ে যাবে বা অন্য কোনো আনসার করব, তার থেকে বেটার এটা মনে রাখবে সিন নদীর ওপরেই এটা হয়েছিল। আর বাদবাকি যে সমস্ত নদীর নামগুলো এখানে দেওয়া আছে, যার মধ্যে চাও প্রায়া এই রিভারটার পাশে কোন শহরটা আছে, তখন মনে রাখবে ব্যাংকক। ব্যাংকক মানে কি না থাইল্যান্ড। হলো, থাইল্যান্ড মানে কি না ভাট, এটা হচ্ছে কারেন্সি। আর থাইল্যান্ডের ডাকনাম কি না ডাকনাম হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, তাই তো নাকি। তাহলে ভাটটা কি, ভাটটা হচ্ছে কারেন্সি। হলো, আচ্ছা সুমেদা বা আরাকাওয়া, এই দুটো নদীর তীরে বলতে পারো যে শহরটার নাম কি না টোকিও। টোকিও মানে কোথায়, এটা জাপান, আর জাপান মানে কারেন্সিটার নাম কি ইয়েন। হয়ে গেল। টিবার এই নদীর তীরে রয়েছে যে শহরটার নাম কি রোম। রোম মানে কি না ইটালি, আর রোম শহরটার ডাকনাম কি, এটাকে কি বলা হয় না ইটারনাল সিটি। ইটারনাল সিটি এটা হচ্ছে কি না ডাকনাম। আর এই রোম শহরেই বলতে পারো কাদের হেডকোয়ার্টার আছে না, তখন বলতে হবে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায় না রোম। হলো, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 দেখো,
বলছে এই চারটে অ্যাপের মধ্যে কোন অ্যাপটা সম্প্রতি লঞ্চ করা হয়েছে যেখানে বলছে হ্যাসেল ফ্রি বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন করা যাবে, মানে জন্ম আর মৃত্যু নথিবন্ধ করার জন্য একটা হ্যাসেল ফ্রি অ্যাপ লঞ্চ করা হয়েছে। অ্যাপটার নাম কি? ডিজিলোক, জনসেবা, সুরক্ষা না সিআরএস? তখন মনে রাখবে সিআরএস মোবাইল অ্যাপ, এটা হচ্ছে অ্যাপটার নাম, যে অ্যাপের মাধ্যমে তুমি জন্ম এবং মৃত্যু কি না নিবন্ধকৃত করতে পারবে, বা বলতে পারো এখানে তুমি কি না বলতে পারো রেজিস্ট্রেশন করতে পারবে। কোশ্চেন নাম্বার 19, 16ই অক্টোবর 2024 সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের আন্ডারে কাউন্সিল অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্টের 23তম মিটিংটা কোথায় অনুষ্ঠিত হলো? তাহলে কি বললাম, 16ই অক্টোবর 2024 সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্টের 23তম মিটিংটা কোথায় অনুষ্ঠিত হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, এখানে ইটালি কিন্তু হবে না। ইটালির নেপলসে কোনটা হয়েছে, কোন সম্মেলনটা? তখন মনে রাখবো G7 সামিট। তাহলে এটা হবে না। তাহলে অ্যাকচুয়াল আনসারটা কি হবে? অ্যাকচুয়াল আনসার হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান, যেখানে কিনা ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর পার্টিসিপেট করেছিল। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হবে ইসলামাবাদ, পাকিস্তান। চলে আসুন নেক্সট। একটু আগেই দেখলাম আমরা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় পেলাম? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের রোম। তো প্রশ্ন হচ্ছে এই ফাও কত সালের প্রতিষ্ঠা? সেক্ষেত্রে আনসার কি হবে? আনসার হচ্ছে 1945, 1945। আর এই 1949 যদি বলে কোন অর্গানাইজেশন প্রতিষ্ঠা, তখন মনে রাখবে কি না বলো, একটা মিলিটারি অ্যালায়েন্স, যার নাম কি? নাম হচ্ছে ন্যাটো। ওকে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে আমার ব্রাসেলস। ব্রাসেলস, ব্রাসেলস মানে জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আমার বেলজিয়াম। ওকে, আর এর আন্ডারে এখন টোটাল মেম্বার কান্ট্রি কতগুলো আছে? 32টা, 32 মেম্বার কান্ট্রি। সেই 1949-এর বলতে পারো প্রতিষ্ঠা হয় কে না? ন্যাটো। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলছে? একজন ভারতনাট্যম গুরু, একজন ভারতনাট্যম গুরু যাকে নিত্য সেবা রত্ন অ্যাওয়ার্ড, নিত্য সেবা রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হলো ইন্ডিয়ান ফাইন আর্টস একাডেমি স্যান ডিয়েগো থেকে। তাহলে 2023-এ ইন্ডিয়ান ফাইন আর্টস একাডেমি, যেটা স্যান ডিয়েগোতে রয়েছে, সেখানে নিত্য সেবা রত্ন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো একজন ভারতনাট্যম গুরুকে। নাম কি? নাম হচ্ছে হেমা রাজা গোপালন। তাহলে ড্যান্সটার নাম কি না? ভারতনাট্যম। ভারতনাট্যম। এই ড্যান্সটা সম্পর্কে আমরা কি জানি না? এই ড্যান্সটাকে বলা হয় কি না? ন্যাশনাল ড্যান্স অফ ইন্ডিয়া। ন্যাশনাল ড্যান্স অফ ইন্ডিয়া এটাকেই বলা হয়, তাই তো? এই ড্যান্সটাকেই আর কি বলা হয় না? ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া। ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া হলো এই ড্যান্সটারই আগের নাম যদি বলা হয় ওল্ড নেম। ওল্ড নেম কি ছিল? তখন মনে রাখবো সাদিরাত্তম। সাদিরাত্তম হলো। আর এই ড্যান্সটারই যদি বলা হয় অ্যানাদার নেম, আর একটা নাম কি? আর একটা নাম হচ্ছে আমাদের কি না? ফায়ার ড্যান্স। ফায়ার ড্যান্স। আর এই ভারতনাট্যম, এটা ভারতবর্ষের কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? তখন আমরা কি বলবো? এটা হচ্ছে তামিলনাড়ুর অন্যতম একটা ক্লাসিক্যাল ড্যান্স। হলো। কোশ্চেন নাম্বার 22 দেখো, বলছে এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা, অর্থাৎ অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, জল জীবন মিশন, নাকি প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, নাকি রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, যার নাম হচ্ছে উড়ান? তো এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা 21 অক্টোবর 21 অক্টোবর 2024-এ তার 8 বছর কমপ্লিট করলো? তাহলে 21 অক্টোবর 2024-এ তার 8 বছর প্রতিষ্ঠার 8 বছর উদযাপন করলো এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা? তখন আনসার হচ্ছে উড়ান, যেটা একটা রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, মানে আন্তঃরাজ্য উড়ান পরিষেবার জন্য বলতে পারো কিনা এই স্কিমটা লঞ্চ করা হয়েছে, যার নাম কি? নামও হচ্ছে উড়ান। তো সেটা তার প্রতিষ্ঠার 8 বছর কমপ্লিট করলো কবে না? অক্টোবর 21, 2024-এ। চলে আসুন নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার হেডকোয়ার্টারটা কোথায় আছে? তো অলিম্পিক সম্পর্কে প্রথমেই যেটা জেনে রাখা দরকার যে অলিম্পিক প্রথম চালু হয় 776 BC-তে। আর যদি বলা হয়
যে ভাই মডার্ন অলিম্পিক এটা চালু হয় কত সালে, তখন মনে রাখবো কি না 1896-এ হলো। আর দুটো ক্ষেত্রেই যদি বলে এটা কোথায় শুরু হয়েছিল, দুটো ক্ষেত্রেই হচ্ছে গ্রিসের কোথায় হয়েছিল, গ্রিসের এথেন্সে বলতে পারো অলিম্পিক চালু হয়, এটা আমরা জানি, রাইট। তো সেই অলিম্পিকের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে জেনে রাখতে হবে। হেডকোয়ার্টার হচ্ছে লসেন কোথায় আছে না সুইজারল্যান্ড। লসেন কোথায় আছে না সুইজারল্যান্ড, যেখানে কিনা বলতে পারো অলিম্পিকের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। চলে আসো পরেরটা, গ্লোবাল ফ্যামিলি ডে। প্রত্যেক বছর আমরা এই দিনটা যে উদযাপন করি, কত তারিখে উদযাপন করি, এখানে যে সমস্ত তারিখগুলো দেওয়া আছে, 1 আগস্ট এটা হচ্ছে কি না মুসলিম ওম্যান রাইটস ডে, তাই তো। এই দিনটা আমরা উদযাপন করি কি না মুসলিম ওমেন্স রাইট ডে হিসেবে। এছাড়া এই দিনটা আমাকে বলবে ইন্ডিয়াতে একটা ফুটবল ক্লাব এস্টাবলিশড হয়েছিল। আমাকে তোমরা হোমওয়ার্কের মধ্যে জানাবে বা কমেন্ট করে জানাবে যে এই ফুটবল ক্লাবটার নাম কি, যেটা কিনা 1 আগস্ট তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে প্রত্যেক বছর। 1 মে আমরা জানি কি হিসেবে উদযাপন করা হয় না ইন্টারন্যাশনাল লেবার ডে হিসেবে উদযাপন করা হয়। কারা এটা উদযাপন করে না ILO, তাই তো। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটার প্রতিষ্ঠা কত সাল 1919-এ, আর যার হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, এটা আমাদের জানা। 1 এপ্রিল আমরা আগেই পেয়েছি কি না উৎকল দিবস, ওকে, উৎকল দিবস, বা যাকে তুমি আরেকভাবে কি বলো এপ্রিল ফুল। আর তাহলে পড়ে থাকলো কি আনসার হচ্ছে 1 জানুয়ারি। গ্লোবাল ফ্যামিলি ডে আমরা উদযাপন করি প্রত্যেক বছর কত তারিখে, তখন মনে রাখবো 1 জানুয়ারি। চলে আসুন নেক্সট, বলছে 2025-এর জানুয়ারি থেকে একটা নতুন ট্যুরিজম ট্যাক্স মানে 1% ট্যুরিজম ট্যাক্স চালু করলো যে দেশটার নাম কি, দেশটার নাম হচ্ছে রাশিয়া। রাশিয়ার যখনই বলবো তখন হচ্ছে নাম কি না ভ্লাদিমির পুতিন, নামটা আমাদের সবাইকার জানা, যিনি কিনা এখানকার প্রেসিডেন্ট, তাই তো, প্রেসিডেন্ট। এবার ইনি প্রেসিডেন্ট থাকবেন কোন সাল পর্যন্ত, 2036 পর্যন্ত হলো। তাহলে স্যার প্রাইম মিনিস্টার কে আছে, তখন মনে রাখবো মিখাইল মিশুস্তিন হচ্ছে কি না রাশিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়ার ক্যাপিটালটা কি আমরা জানি, ক্যাপিটাল হচ্ছে আমাদের কি না মস্কো। এই মস্কো শহরটা কোন নদীর তীরে, তখন আমরা কি বলবো না মস্কভা হলো। রাশিয়ার কারেন্সিটা কি, কারেন্সিটার নাম কি, তখন মনে রাখবো রুবল, এটা হচ্ছে কারেন্সি। আর রাশিয়ার পার্লামেন্টের নাম কি যদি পরীক্ষায় দেয় সেক্ষেত্রে আমরা কি বলবো না পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা হলো। এই রাশিয়া 2024-এ কুইট করেছে। কোথা থেকে কুইট করেছে না আমাদের যদি বলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বলতে পারো কিনা কুইট করেছে হলো। এই রাশিয়াকে বলতে পারো বাদ দেওয়া হয়েছিল G8 থেকে। কত সালে, G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয় 2014 সালে। আর রাশিয়াকে G8 এর মেম্বার করা হয়েছিল তখন মনে রাখবে 1997-এ। তো 2014 সালে রাশিয়া দখল করলো কি না ক্রিমিয়া, তো সেই দখলকে কেন্দ্র করে রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয় হলো। তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল 25টা কোশ্চেনের সেটের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিতে চাই যে আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড আমরা 9টা সেট করেছিলাম। ধরে নাও 10 নম্বর সেটটা এখান থেকে স্টার্ট হচ্ছে, যেটা কিনা এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোকে মাথায় রেখেই করা হচ্ছে। তার আজকে প্রথম কিস্তি সেট নাম্বার 1 আমরা এখানে সলভ করলাম। কমেন্টে তোমাদের মূল্যবান বক্তব্য জানাতে কিন্তু ভুল করো না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।